আগামী অর্থবছরের মধ্যে ৪১,২০,০০০ পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড তুলে দেয়া হবে। জাতীয় সংসদে বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে একথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার নিজ দলের পাশাপাশি বিরোধী দলীয় এমপিদের এলাকাতেও সমন্বয় নিশ্চিত করবে। এছাড়াও আসছে বাজেটে সবার জন্য কর্মসংস্থানে গুরুত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও জানান, সরকারের কার্যক্রমকে গতিশীল করতে শূন্য পদে দ্রুত নিয়োগ শুরু হবে। আমাদের দল থেকে এবং আপনাদের দল থেকে যে সকল নারী সদস্যকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে কয়েকদিন আগে, সংবিধানে বা আইনে নির্দিষ্টভাবে তাদের কোনো আসন নেই। আপনার বা আমার যেরকম নির্দিষ্ট আসন আছে সেভাবে নির্দিষ্ট কোনো আসন নেই। খুব স্বাভাবিকভাবেই আমরা আমাদের রাজনৈতিক বা সাংগঠনিক যে কাঠামো তার ভিত্তিতে আমরা তাদেরকে দলীয় অবস্থান থেকে আমরা কিছু জায়গা তাদের জন্য নির্দিষ্ট করেছি, তারা কোথায় কাজ করবেন। আপনার নির্বাচনী এলাকায় একজন জনপ্রতিনিধি হিসাবে আপনার সম্পূর্ণ হক আছে যে আপনি আপনার এলাকার নির্বাচন উন্নয়নের ব্যাপারে কিভাবে ভূমিকা রাখতে চান। যেহেতু এই সংসদ এই নারী নেতৃবৃন্দকে বা নারী সংসদ সদস্যদেরকে নির্বাচিত করেছে, খুব স্বাভাবিকভাবেই তাদেরও একই রকমভাবে হক আছে। মাননীয় সংসদ যেটি বলেছেন যে সরকারের বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ খালি আছে, যেগুলো সরকারকে আরো গতিশীল করার জন্য, একইভাবে দেশের মানুষকে আরো সহজে সুবিধাজনকভাবে সেবা পৌঁছে দেওয়ার জন্য কতগুলো নিয়োগ গুরুত্বপূর্ণ। সরকার অত্যন্ত গুরুত্বের সাথে এই বিষয়টি পর্যালোচনা করছে এবং যত দ্রুত সম্ভব আমরা এই পোস্টগুলোতে, এই পদগুলোতে নিয়োগ প্রক্রিয়া শুরু করব ইনশাআল্লাহ। দর্শক, সংসদ অধিবেশনে চলে যাচ্ছি আমরা বিটিভির সৌজন্যে। যেটা আমাদের আছে নৌপোর্ট এবং ওই খুলনা বিভাগ, ফরিদপুর বিভাগ, অঞ্চলের মালামাল অথবা আমদানিকারকরা অত্যন্ত স্বাচ্ছন্দ্যে অল্প দূরত্বে মোংলা বোর্ডে মাল খালাস বা রপ্তানি করার জন্য ব্যবহার করতে পারেন। সে ব্যাপারে ওই অঞ্চলের উদ্যোক্তা বা ব্যবসায়ী সম্প্রদায় যারা আছেন তাদেরকে উৎসাহিত করা হচ্ছে। যদি চীনের অর্থায়নে যেটিগুলি স্থাপন হচ্ছে সেটা যদি সম্পন্ন হয়, ওখানে কোল্ড স্টোরেজ তৈরি করা হচ্ছে, সেটাও যদি শেষ হয়, তাহলে মোংলা মালামাল খালাস আমদানি রপ্তানির গতি অবশ্যই বৃদ্ধি পাবে এবং সেই ইনফ্রাস্ট্রাকচারও ইতিমধ্যে তৈরি হয়েছে। বিশেষ করে রেল লাইনটাও যুক্ত করা হয়েছে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। পরবর্তী প্রশ্ন, তারকা চিহ্নিত প্রশ্ন 287, মাননীয় সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ 3। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি নুরুল ইসলাম বুলবুল, 45, চাঁপাইনবাবগঞ্জ 3। মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর কাছ থেকে আমি জানতে চাই যে চাঁপাইনবাবগঞ্জের এক অনন্য সাংস্কৃতিক সম্পদ গম্ভীরাকে ইউনেস্কোর ইন্টেলিজেবল কালচারাল হেরিটেজ হিসাবে, অর্থাৎ বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে স্বীকৃতি পাইতে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করছেন কিনা বা করবেন কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। ধন্যবাদ মাননীয় স্পিকার এবং ধন্যবাদ মাননীয় প্রশ্ন উত্থাপনকারী মোহাম্মদ নুরুল ইসলাম, মাননীয় সংসদ সদস্য। ঐতিহ্যবাহী গম্ভীরা পরিবেশনা নিয়ে ভবিষ্যতে ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে নমিনেশন ফাইল তৈরির বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে। বিষয়টিকে কেন্দ্র করে ইতোমধ্যে জাতীয় বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের ইনভেন্টরিতে তালিকাভুক্ত হয়েছে তালিকা নম্বর 6, যা এর সঙ্গে সংযুক্ত করা হলো। সংসদ টেলিভিশনের সৌজন্যে আমরা তখন সংসদ অধিবেশনে ছিলাম। একদিকে দিল্লিতে চলছে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক, অন্যদিকে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে চলছে বিএসএফ এর পুশিন প্রচেষ্টা। লালমনিরহাট জামালপুর সীমান্তে আজও পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বিজিবি এবং গ্রামবাসীর প্রতিরোধের মুখে তাদের সব চেষ্টা ব্যর্থ হয়েছে। সীমান্তে টহলে জনবল এবং যানবাহনের সংখ্যা বাড়িয়েছে বিজিবি। চলছে নাগরিকদের সতর্ক করে মাইকিং, নদীপথেও চলছে টহল। হাসান আহমেদের ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
বাংলাদেশ ভারত সীমান্ত সমস্যা নিয়ে মহাপরিচালক পর্যায়ের বৈঠক বসেছে ভারতের দিল্লিতে। এর মাঝেই গত রাতে বাংলাদেশের লালমনিরহাটের দুর্গাপুর সীমান্তে আবারও 30 থেকে 40 জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এই পুশিন প্রতিরোধে সীমান্তে বিজিবির পাশে দাঁড়িয়েছে এলাকাবাসী। তারা জানান, মঙ্গলবার রাত 8টার দিকে ভারতের বত্তর সিঙ্গিমারি বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের কাঁটাতারের ব্যারার গেট খুলে ফেলে। এ সময় সীমান্তের সার্চ লাইট বন্ধ করে 30 থেকে 40 জনকে জড়ো করে পুশিনের চেষ্টা করে। খবর পেয়ে বিজিবিকে জানানো হয়। পরে গ্রামবাসী ও বিজিবি লাঠি নিয়ে প্রতিরোধ গড়ে তোলে। এক পর্যায়ে বিএসএফ সদস্যরা লোকজনকে গাড়িতে তুলে নিয়ে সীমান্তের ওপারে অবস্থান নেয়। জামালপুর সীমান্ত দিয়ে আবারও একজনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। গত এক সপ্তাহে শতাধিক ভারতীয় নাগরিককে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে সব চেষ্টা ব্যর্থ হয়েছে। রামরামপুর সীমান্ত দিয়ে কয়েকজনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। এরপর সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করেছে বিজিবি। সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে জামালপুর 35 বিজিবির আওতাধীন 15টি বিওপির প্রায় 72.5 কিলোমিটার সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে টহল, পাশাপাশি মাইকিং করে সবাইকে শূন্যরেখায় থাকার আহ্বান জানানো হচ্ছে। আনুমানিক সকাল 8টার দিকে তারা ওই পাশে একটা গেট চিন্তা পোষণ করছে, করার পর লোকটি ভেজা করছে, মানে চক্রে গেটের ভিতর দিয়ে আমগাছি দিয়ে চেন্নাইয়ের একটা লোক, আমরা কথা বলে জানতে পারছি যে উনি চেন্নাই থাকে, চেন্নাইয়ের একটা লোক বাংলাদেশের দিকে পুশিং করে দিচ্ছে। এদিকে সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত পয়েন্টে গত সোমবার থেকে ধারাবাহিকভাবে পুশিং প্রচেষ্টা চলছে। বিএসএফ এর সব প্রচেষ্টা আটকে দিয়েছে বিজিবি। সম্প্রতি ভারতের 74 ও 77 বিএসএফ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার 15 থেকে 20 জন পুরুষ, মহিলা ও শিশু পুশিনের উদ্দেশ্যে জমায়েত করে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালায়। সীমান্ত এলাকায় মোটরসাইকেল ও অল টেরেন ভেহিকেল ব্যবহার করে নিয়মিত টহলের পাশাপাশি বাঁশি, লাইট ও মেগাফোন সহ অতিরিক্ত রাত্রিকালীন টহল চলছে। একই সাথে সীমান্ত ঘাসা নদীর মধ্যবর্তী শূন্য লাইন দিয়ে যে কোনো ধরনের পুশিং ঠেকাতে ব্যাটালিয়নের আওতাধীন নদী এলাকায় হাই স্পিড বোটের মাধ্যমে নিয়মিত স্পেশাল টহল চালানো হচ্ছে। যে কোনো জরুরি বা আকস্মিক পরিস্থিতি মোকাবেলায় ব্যাটালিয়ন সদরের সার্বক্ষণিক 2 সেকশনের একটি চৌকস কুইক রেসপন্স ফোর্সকে নোটিশ টু মুভ অবস্থায় রাখা হয়েছে। হাসান আহমেদ, 71। খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের কক্ষ সাজাতে ওয়াসার 22,56,000 টাকা খরচ হয়েছে। যদিও সদ্য বিদায়ী ব্যবস্থাপনা পরিচালকের দাবি, এসব বিষয়ে তিনি কিছুই জানেন না। কক্ষের ডিজাইন, কনসালটেন্সি নিয়োগ, কেনাকাটা সবই করেছেন ওয়াসার আলোচিত নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলাম। খরচের বেশ কিছু বিলের কাগজপত্র এসেছে টিম 71-এর হাতে, যেখানে বাজারের সঙ্গে দেখানো খরচের অনেক অসঙ্গতি পাওয়া গেছে। কনক রহমানের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। ক্যামেরায় ছিলেন সোহেল রহমান। 21 মে সকাল 11টা 20, তখনও অফিসেই আসেননি ওয়াসার তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান। তবে যথারীতি চলছিল 2টি এসি ও ফ্যান। ব্যবস্থাপনা পরিচালকের গোটা কক্ষটি আধুনিকতায় মোড়ানো। 86 ইঞ্চি টেলিভিশন, অত্যাধুনিক সোফা, ওয়াল ক্যাবিনেট, সিলিং সহ গোটা কক্ষে জ্বলছে রং বেরঙের এলইডি লাইট। এ কক্ষটিকে সাজানোর দায়িত্ব পায় এক্সপ্লোরার কনসোর্টিয়াম লিমিটেড। একাধিক সূত্র জানিয়েছে এই প্রতিষ্ঠানের সাথে পরোক্ষভাবে জড়িত খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলাম। 71 টিমের হাতে আসা কাজের বিলের পর্যালোচনা করে দেখা গেছে টেলিভিশন কেনা হয়েছে 5,63,000 টাকায়। ওয়াল ড্রপ, ব্যাক ড্রপ, ওয়াল ক্যাবিনেট, প্রয়োজনীয় ইলেকট্রিক্যাল কাজে ব্যয় দেখানো হয়েছে প্রায় 6 লাখ টাকা। কক্ষের সিলিং, পার্টিশন ওয়াল বাবদ আরও প্রায় 6 লাখ। সোফা, টেবিল, চেয়ার, ফ্যান বাবদ ব্যয় হয়েছে 5 লাখ টাকা। সব মিলিয়ে ব্যয় 22,56,000 টাকা। ইন্টেরিয়র ডিজাইনিং, কন্ট্রাক্টর নির্বাচন এবং সকল খরচের বিষয়টি নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলাম কর্তৃক সম্পাদিত হয়েছে। এসব প্রতিটি বিলের সাক্ষ্য রয়েছে রেজাউল ইসলাম ও তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত উপসহকারী প্রকৌশলী তন্ময় পারভেজের।
কার্য সমাপ্তির সনদপত্রেও এই দুজনের স্বাক্ষর রয়েছে। ব্যবস্থাপনা পরিচালকের কক্ষ সাজানোর ব্যয় কতটা বাস্তবসম্মত তা জানতে কিছু বিলের কপি নিয়ে টিম ৭১ কয়েকটি কম্পিউটার শোরুম ও প্রকৌশলীদের কাছে যায়। ৮৬ ইঞ্চি টেলিভিশনের মূল্য ৫,৬৩,০০০ ব্যয় দেখানো হলেও ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা, আর প্রকৌশলীরা বলছেন প্রচলিত বাজার অনুসরণ না করে বেশি দাম দেখানো হয়েছে। এটা অসামঞ্জস্য, এটা তো আসলে মার্কেট প্রাইস না। এটা যদি কেউ বলে থাকে বা কনফিগার করে থাকে তাহলে এটা আসলে ভালো না। এটা ডিজাইন এবং কনস্ট্রাকশন, এটা এক কোম্পানিকে দেওয়াটাও যেরকম একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, ভ্যালু নির্ধারণ করেছে, হ্যাঁ, যে টাকার অঙ্কটা নির্ধারণ করেছে সেটারও কোনো বেসিস নাই আসলে। এসব বিষয়ে কথা বলতে নির্বাহী প্রকৌশলী রিজাউল ইসলাম ও উপসহকারী প্রকৌশলী তন্ময় পারভেজের সাথে যোগাযোগ করা হলে তারা কথা বলতে রাজি হননি। কনক রহমান, ৭১, খুলনা। বৃহস্পতিবার মধ্যরাতে শেষ হচ্ছে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা। এখন জাল মেরামত, ট্রলার প্রস্তুত এবং রসদ সংগ্রহে ব্যস্ত জেলেরা। জেলে ও ট্রলার মালিকদের প্রত্যাশা, এবার সাগরে মেলবে প্রচুর মাছ, কাটবে দীর্ঘদিনের কর্মহীনতা এবং আর্থিক সংকট। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। প্রায় ২ মাস পর সাগরে মাছ ধরতে যাচ্ছেন পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলের জেলেরা। ঘাটগুলোতে প্রস্তুত শত শত ট্রলার। ২ মাস বোট ঘাটে ছিল, এখন আল্লাপাক যদি নদীতে মাছ দেয় তাহলে আমাদের দেনা পেনা দিতে পারবো। আমার বাণিজ্যের অবস্থা যদি খারাপ হয় তাহলে আমাদের অবস্থা তো খুব খারাপই হবে। তখন আমরা কই যাই আর দাঁড়াবো আমরা নিজেরাও ঠিক জানি না। জালিয়ারা জানি শুধু জালের কাজ, এছাড়া তো কিছু আমরা পারি না। আমরা কি করিয়া খাবো? আবহাওয়ার গতিটা একটু খারাপ, কিন্তু তারপরও আশা করি যে আল্লাহর রহমতে ভালো কিছু হবে। মৎস্য কর্মকর্তা বলেন, নিষেধাজ্ঞার সময় মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত হয়েছে। আবহাওয়াটাও খারাপ লাগে, এখন জালিয়ারা এই ভয় ভয় করতে আছে যে আবহাওয়া খারাপ হইলে কেমনে চলবে। জ্যৈষ্ঠ মাস, হ্যাঁ, বাসাতের আর পানির স্রোত বেশি। কলাপাড়ার আলিপুর ও মহিপুর ঘাটেও প্রস্তুত শত শত ট্রলার। সমুদ্রে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন জেলে ও ট্রলার মালিকরা। ইনশাল্লাহ আশা করি মাছ হবে, আমরা পর্যাপ্ত পরিমাণ মাছ পাবো। জলদস্যি কিন্তু পুরো বাড়া বাড়ছে। উল্টো বিলে সিঙ্গুরে খেলে আমি সাগরে গেছি, এই গেল আমাকে 2টা বোট দর্শাই হুম করে। বড় ট্রলিং বন্ধ হলে ভালো হয়, তবে ওনারা উপরে বেশি চাপি গেলে আমরা খুব কষ্ট হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, এই মৌসুমে মাছের ঘাটতি পূরণ হবে এবং জেলে ও মৎস্যজীবীরা লাভের মুখ দেখবে। মৎস্য অধিদপ্তরের থেকে আশা করছি যে এইবার তারা তাদের কাঙ্ক্ষিত ইলিশ ও অন্যান্য মাছ খুব বেশি পরিমাণে পাবে, যেটার মাধ্যমে তাদের এই ৫৮ দিনের যে একটা অর্থকষ্টের সৃষ্টি হয়েছিল সেটা লাঘব হবে। পিরোজপুরে সাগরে নামতে প্রস্তুত ৫৫০০ জেলে। লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের বিভিন্ন মৎস্যঘাট এখন কর্মচঞ্চল। আশাবাদী মাছ পাবো, এই মাছের দাম হয়তো সস্তা হবে, এখন মাছের দাম বেশি। মাছের নিরাপদ প্রজনন ও সংরক্ষণের লক্ষ্যে গত ১৪ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। পিন্টু হাজং, ৭১। উৎপাদন খরচ বৃদ্ধি, রোগবালাই এবং সনাতন পদ্ধতির কারণে জয়পুরহাটে সংকটে পড়েছিলেন সোনালী মুরগির খামারিরা। এমন সময় আশার আলো হয়ে এসেছে আইওটি ভিত্তিক মোবাইল অ্যাপ প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে কমছে হিটস্ট্রোক এবং মৃত্যুর হার, নিয়ন্ত্রণে আসছে উৎপাদন ব্যয়। মোয়াজ্জেম হোসেনের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। জয়পুরহাটে সনাতন পদ্ধতিতে খামার পরিচালনা করতে গিয়ে লাভের চেয়ে লোকসান বেশি গুনছিলেন খামারিরা। অতিরিক্ত গরম, রোগবালাই ও শ্রমিক সংকটে বিপাকে পড়েছিলেন তারা। সম্প্রতি আইওটি ভিত্তিক মোবাইল অ্যাপ ব্যবহারের প্রশিক্ষণ নিয়ে খামারে যুক্ত করেন আধুনিক প্রযুক্তি। এতে কমেছে শ্রমিক খরচ, হ্রাস পেয়েছে রোগবালাই ও মুরগির মৃত্যুহার। প্রয়োজনীয় উপকরণ দিছে, মুরগি ঝর্ণা, তারপর ডিভাইস, মোবাইল অ্যাপস এর মাধ্যমে অনেক কিছু, যেখানে অ্যামোনিয়া গ্যাস কত পার্সেন্ট আছে এগুলা পরীক্ষা করা যায়। বর্তমানে অনেক খামারি এখন প্রযুক্তি নির্ভর পদ্ধতির দিকে বেশি ঝুঁকছেন। মোবাইল অ্যাপের মাধ্যমে দেশের যে কোনো স্থান থেকে খামারের সার্বিক তথ্য পর্যবেক্ষণ করা যাচ্ছে। আমি ঘরে বসে বা ঢাকা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমি সেখানে অবজারভেশন করতে পারবো এবং দেখতে পারবো। আইওটি অটোমেশনের একটা প্রশিক্ষণ দেয় এবং সেই সাথে আমাকে একটা ডিভাইস তারা সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে থাকে। সেই ডিভাইসটা থেকে আমি অনেক সুবিধা পাচ্ছি। ঠান্ডা রাখার জন্য উপরে ঝর্ণা দিয়েছে, এগুলা ব্যবহার করে আমাদের ফ্যান লাগে না,
আমাদের এভাবে মুরগি অনেক সুন্দরভাবে পালন করতে পারতেছি। পোল্ট্রি শিল্পে সংকট কাটাতে আইওটি প্রযুক্তির নতুন সম্ভাবনা তৈরি করেছে বলে মনে করছেন প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা। বিভিন্ন সেন্সরের মাধ্যমে টেম্পারেচার, অ্যামোনিয়া, হিউমিডিটি এবং মিথেন গ্যাসের যে প্রাদুর্ভাব খামারগুলোতে দেখা যায় সেটা আমরা ডিটেকশন করার চেষ্টা করতেছি অটোমেটিক্যালি। এতে করে খামারিরা যেটা হচ্ছে যে অতিরিক্ত তাপমাত্রার কারণে মুরগির যে ক্ষতি বা অ্যামোনিয়া গ্যাসের আধিক্যের কারণে মুরগির গ্রোথের যে সমস্যাটা দেখা যেত সেটা এখন আর হচ্ছে না। এই সকল খামারিদের সংস্পর্শে প্রাণী সম্পদ অধিদপ্তর সবসময় আছে। আমরা ভ্যাকসিন সহ চিকিৎসা সহ অন্যান্য টেকনিক্যাল সেবাগুলো দিয়ে যাচ্ছি। দেশে প্রথমবারের মতো সোনালী মুরগি উৎপাদনে আইওটি প্রযুক্তি ব্যবহারের জন্য 200 খামারিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শান্তা ইসলাম, ৭১। বিশ্বকাপ ফুটবল ঘিরে উচ্ছ্বসিত পুরো দেশ। নতুন করে আলোচনার জন্ম দিয়েছে সিরাজগঞ্জ শহরে লিটন সরকারের ব্রাজিল বাড়ি। ব্যতিক্রমী এই বাড়িটি ব্রাজিলের পতাকার আদলে সাজিয়েছেন লিটন সরকার। বাড়িটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ইউসুফ দিয়ান রাজুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। বিশ্বকাপ ফুটবল যত কাছে আসছে ভক্তদের উত্তেজনা ততই বাড়ছে। প্রিয় দলের প্রতি সমর্থন আর ভালোবাসা জানাতে ভক্তরা নানা উদ্যোগ নিচ্ছেন। সেই আনন্দ উপভোগ করতে পিছিয়ে নেই সিরাজগঞ্জবাসী। লিটন সরকার নামের এক ব্রাজিল ভক্ত মুক্তারপাড়া এলাকায় ব্রাজিলের পতাকার আদলে সাজিয়েছেন নিজ বাড়ি, যার নাম দিয়েছেন ব্রাজিল বাড়ি হিসেবে। লিটন সরকার বলেন, ছোটবেলা থেকেই ব্রাজিলের খেলার ভক্ত তিনি। সেই ভালোবাসা থেকেই বাড়িটি ব্রাজিলের পতাকার রঙে সাজিয়েছেন। 2018 সালে আমি বাড়িটা ব্রাজিলের পতাকার আদরে সাজাইছি, এমনকি 2022-এ নতুন করে আবার ইট সিমেন্ট ভালো দেওয়া পতাকাগুলো বানাইছি। এমনকি এই বিভিন্ন মোড়ে মোড়ে পেনা, পিস্টন, তারপরে গেঞ্জি ও গরিব অসহায় যারা কিনতে পারে না তাদের মাঝে আবার খেলার দিন এখানে প্রজেক্টর চালাইয়া খেলা দেখানো, এমনকি তার সাথে খিচুড়ি মাংস খাওয়ানো। এমনকি এবার নেইমারের বিশ্বকাপ মনে হয় শেষ বিশ্বকাপ। এবার আশাবাদী, আমরা মনে প্রাণে আশাবাদী যে এবার একটা ভালো কিছু হবে ব্রাজিলের জন্য। বাড়িটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ব্রাজিল ভক্ত ছাড়া আর্জেন্টিনার সাপোর্টাররাও কৌতূহল নিয়ে দেখতে আসছেন এই বাড়িটি। আমরা খুব আনন্দিত যে আমাদের এই সিরাজগঞ্জে এরকম একটা ব্রাজিল বাড়ি আছে। খেলার মধ্যে অবশ্যই হার জিত থাকবেই, সবাই সুষ্ঠুভাবে খেলা দেখবে। ব্রাজিলের খেলায় আমরা যেমন আনন্দ করবো, আর্জেন্টিনার খেলায় আমরা আনন্দ করবো। আমরা এখন যখন যাই অনেক আমারই একটা আশা হয় যে আমি জানি এরকম একটা বাড়ি করতে পারি, এরকম বাড়ি করে এরকম যেন একটা ব্রাজিলের পতাকা দিয়ে মানে আঁকাইতে পারি। এই বাড়িটি 2018 সালে ব্রাজিলের পতাকার আদলে সাজিয়েছেন লিটন সরকার। শান্তা ইসলাম, ৭১। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন ৭১।